আবার আমন্ত্রণ এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে। আজকে আমাদের বিষয় এমএলএম। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার। আমরা বিরতিতে যাবার আগে এমএলএম এর নানা দিক নিয়ে আলোচনা করছিলাম। আরো অন্য প্রসঙ্গে যাব, তো একটা মেইল তার আগে পড়ে নেই। কুমিল্লা থেকে শাহিদ, তিনি লিখেছেন, আমার পাড়ার মোড়ের দোকানের মালিক ছেলেটি প্রতিদিন বাসা থেকে বাইরে যাওয়ার পথে আমাকে সালাম দিত এবং খুবই সম্মান করত। একসময় সে ডেস্টিনির সদস্য হলো এবং যথারীতি আমাকে সদস্য করতে চাইলো। আমি তাতে রাজি না হওয়ায় সালাম তো দূরের কথা, আমার দিকে তাকাতেই যেন তার কষ্ট হয়। ঠিক তেমনি পাড়ার এক সুন্দর এক মানুষের কাছেও হয়ে গেছে চক্ষুশূল। তো বিষয়টা উনি কোনো প্রশ্ন করেনি, কিন্তু উনি ওনার সামাজিক একটা প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন যে আসলে পুরো এমএলএম ব্যাপারটা একটা সামাজিক মানে বিভিন্ন পর্যায়ে হয়তো ছড়িয়ে পড়ছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা ভালো দিক না, কারণ একটা দেশে যারা ডিরেক্ট সেলিং করবেন, এটা একটা জনগোষ্ঠীর বিরাট অংশ যদি শুধু ডিরেক্ট সেলিং করে, এটা আসলে ভালো না, এটা ক্ষতিকর। কারণ এই ডিরেক্ট সেলিংটা কি করে হয়? আপনার রিলেশন, আপনার নেটওয়ার্ক, আপনার পরিচিতদের মধ্যেই তো এটা করতে হয়। এক একটা লোকের যত পরিচিতি সে তত বেশি ডিরেক্ট সেল করতে পারে, যার পরিচিতি কম সে তত কম ডিরেক্ট সেল করতে পারে। ফলে যদি এরকম হয় যে একটা দেশের 1 কোটি লোক ডিরেক্ট সেল করছে, এই জায়গাতে এখনো কেউ পৌঁছায় নাই, কিন্তু আমরা জানি যে ডেস্টিনির প্রায় 50 লক্ষ মানুষ বা 36 বা 40 লক্ষ মানুষ আছে, ধরে নেই 30 লাখ মানুষ এখন ডিরেক্ট সেল করছেন। এখন যদি 30 লাখ লোক ডিরেক্ট সেল করে, ওনারা যদি 4 জন লোকের কাছে গিয়ে পৌঁছায় প্রত্যেকে, তাহলে 1,20,00,000 লোকের কাছে ওনারা পৌঁছে গেছেন। এবং আমরা শুনেছিলাম যে এই ধরনের একটি প্রতিশ্রুতি ডেস্টিনির আছে যে তারা কিছুটা সময়ের মধ্যে 2012 বা 2013-র মধ্যে ওনারা 1 কোটি লোককে ডিরেক্ট সেলিং প্রক্রিয়াতে আনবেন। এখন দেখেন, একটা দেশের 1 কোটি কর্মক্ষম জনগোষ্ঠী ডিরেক্ট সেল করছে, তাহলে এটা টোটাল কর্মক্ষম জনগোষ্ঠীর কত পার্সেন্ট? এটা আসলে আমাদের কাম্য না। ডিরেক্ট সেলিং পৃথিবীর অন্যান্য দেশও আছে, কিন্তু সেটা এত বিশাল না, এত বড় না, কারণ তাদের অন্য কাজ আছে, চাকরি আছে বাজারে, ব্যবসা আছে বাজারে, ফলে এত লোক ডিরেক্ট সেলে জড়িত হয় না। পৃথিবীর বড় বড় দেশে ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, অ্যামওয়ে নামে ডিরেক্ট সেলিং কোম্পানি আছে। আপনি ইন্টারনেটে গেলে দেখবেন 20-25টা টপ লিস্টেড এই ধরনের ডিরেক্ট সেলিং কোম্পানি বা এমএলএম কোম্পানি আছে, কিন্তু তারা কিন্তু শুধু প্রোডাক্ট বিক্রি করে, সদস্য বাড়ানোর দিকে না, সদস্য বাড়ায় তারা, কিন্তু এই যে শুধু সদস্য বাড়িয়ে যাবে এটা তারা পারে না, কারণ রেস্ট্রিকশন আছে যে একটা এমএলএম কোম্পানি এত জনের বেশি সদস্য নিবে না, এটার একটা রেস্ট্রিকশন দিতে হবে। নইলে তো দেখা যাবে বাংলাদেশের সবাই কালকে থেকে মানে এই চলতেই থাকলো সবাই কি এক পর্যায়ে গিয়ে এই এমএলএম এ জড়িত হতে পারবে? একটা সাধারণ বুদ্ধিতে আপনি চিন্তা করেন যে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এইভাবে বাড়ছে, বাড়তে 1 কোটি হলো, 1 কোটি থেকে 2 কোটি, 2 কোটি থেকে 4 কোটি, 4 কোটি থেকে 8 কোটি, 8 কোটি মানে বাংলাদেশে যত ভোটার আছে সবাই এমএলএম করছে। আপনি কার কাছে গিয়ে এই মালটা বেচবেন? ফলে এইটা কোথাও না কোথাও গিয়ে বন্ধ করতে হয়। ফলে এমএলএম এর যে নীতিমালা থাকবে সেখানে এটাও থাকতে হবে যে এক একটা এমএলএম কোম্পানি সর্বোচ্চ কতজনকে ডিরেক্ট সেলিং আনতে পারবে। এটা যখন শেষ হবে তখন কোম্পানিগুলি কি করে তাহলে তাদের প্রফিট দিবে? আরো বেশি বেশি প্রোডাক্ট আনবে। এই ডিরেক্ট সেলারদেরকে যদি 4টা প্রোডাক্ট দেয় তখন 8টা প্রোডাক্ট দিবে, তারপর 16টা প্রোডাক্ট দিবে, তারপর 32টা প্রোডাক্ট দিবে। তখন কোম্পানিগুলোকে প্রোডাক্ট বাড়াতে হয়। আমাদের দেশে যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট কম, সেলার বেশি, এবং সেলার বাড়িয়ে বাড়িয়ে এই বিক্রিটা বাড়ানো হচ্ছে, প্রোডাক্ট বাড়িয়ে বাড়িয়ে বিক্রি বাড়ানো হচ্ছে না। এটা একটা সমস্যা। বাংলাদেশে যে এমএলএম প্রতিষ্ঠানগুলো রয়েছে, এটা কি কিছুটা কি অভিভাবকহীনতায় ভুগছে? আপনি তো অনেকেই বলছে, আপনি দেখছেন তো, অভিভাবকহীনতা না, আইন নাই তো আসলে কোনো। ফলে তারা কতজন সদস্য নিতে পারে? অনুমোদনটা নিচ্ছে সমবায় অধিদপ্তর থেকে, কিন্তু এই কারণে বোধহয় বাংলাদেশ ব্যাংকও তাদের উপর ঠিক সেই যে নিয়ন্ত্রণটা থাকা দরকার সেই নিয়ন্ত্রণটা তাদের নেই। আসলে এটা কি সমবায় সেটাও তো আমাদেরকে, তারা কিন্তু অনুমোদনটা কিন্তু অনেক ক্ষেত্রে নিয়ে থাকে সমবায় থেকে, সেটা আমাদের জানতে হবে যে এটা আসলে কি সমবায় কিনা। এটা তো আসলে সমবায় না, এমএলএম সমবায় না। সমবায়ের যে বিষয়, কোঅপারেটিভ আর এমএলএম এর মধ্যে তফাৎ আছে। আচ্ছা, সাম্প্রতিক সময় যে এমএলএম নিয়ে যে এত আলোচনা, সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল যে সাধারণ মানুষকে বলা হয়েছিল যে আপনারা সতর্ক থাকবেন, লেনদেন করার ক্ষেত্রে, আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। তো ওরা তো কোনো নাম উল্লেখ করেনি সেখানে, কিংবা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে আসলে কিছু বলা নাই। কিন্তু আমাদের ভালো এমএলএম কোম্পানি, খারাপ এমএলএম কোম্পানি চেনার জন্য কিছু বিষয় আছে। যেমন দেখতে হবে, ওই যে আমি বললাম যে শুরুতেই, যে এই কোম্পানি কি প্রোডাক্ট বেশি বেশি দিচ্ছে নাকি বারবার বলছে সদস্য আনেন। তারপরে এই কোম্পানি কি খালি পয়েন্ট ডিস্ট্রিবিউট করছে,
সেটাও দেখতে হবে। তারপর দেখতে হবে যে এই কোম্পানির যে ভয়েস সেটাকে উপর থেকে নিচ পর্যন্ত সেম। যেমন কোম্পানি হয়তো একটা মেসেজ দিচ্ছে, কিন্তু যখন কেউ প্রোডাক্ট বিক্রি করছে সে হয়তো কি এমন কিছু বলছে প্রোডাক্টটা বেচার জন্য যেটা আসলে সত্য মিথ্যায় পরিপূর্ণ একটা ভাষণ। আপনাকে অনেক লোভ দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে দেখেন কি বিরাট কোম্পানি, আপনি মাত্রই একটা ছোট্ট ওয়াশিং মেশিন কিংবা একটা ছোট্ট ইস্ত্রি কিংবা একটা পা মালিশ করার যন্ত্র এটা যদি কিনেন এত বড় কোম্পানির আপনি পার্ট হয়ে যাচ্ছেন। আসলে তো আপনি এত বড় কোম্পানির পার্ট হচ্ছেন না, কারণ যে আপনাকে এটা বিক্রি করছে সে আসলে একটা বিক্রির মধ্যে একটা ডিরেক্ট সেলিং প্রক্রিয়ার মধ্যে আপনাকে ঢুকাচ্ছে। আপনি কোম্পানির মালিকও না, এই কোম্পানির আয় ব্যয়ের সাথে আপনি সম্পৃক্ত না, বরং আপনি এই কোম্পানির আয়ের ব্যবস্থা করে দিচ্ছেন বিক্রি করে। আপনি মূলত কমিশনের ভিত্তিতে বা একটা পয়েন্টের ভিত্তিতে বা কিছু টাকা পাবেন এই আশায় আপনি তাদের প্রোডাক্ট বিক্রি করছেন। দুইটা কিন্তু এক জিনিস না। সমস্যা যেটা হয় যে এই কোম্পানিগুলা দেখা যায় যে এই এমএলএম কোম্পানির বাইরেও এই মুনাফা বা পুঁজি দিয়ে আরো অসংখ্য কোম্পানি তৈরি করে যেগুলোর একই নাম থাকে। ফলে সাধারণ ছোট ছোট মানুষ মনে করে যে এই যে 36টা 38টা 42টা কোম্পানি যাদের আছে এরা বিরাট, এদেরকে টাকা দিলে কোনো ভয় নাই। এইটাকেও আমাদের একটা জায়গায় গিয়ে বলতে হবে যে যদি কোনো এমএলএম কোম্পানি এমএলএম এর মাধ্যমে পুঁজি অর্জন করে সেই পুঁজি অন্য কোনো সেক্টরে খাটালে একই নামে খাটাবে না। এই ব্র্যান্ড ভ্যালু বা এই ব্র্যান্ডিং কে তারা অন্যান্য ব্যবসাতে কাজে লাগাবে না, কারণ সেক্ষেত্রে যেটা দেখা যায় তারা এই কোম্পানির বিশালত্ব দেখে ওই কোম্পানিগুলোকে বিশাল মনে করে এবং মনে করে এক ধরনের প্রতারণার আশঙ্কা কিন্তু থেকে যায়। ধরেন আমি বললাম যে আমি একটা বিরাট এমএলএম কোম্পানি, আমি বললাম যে আমার এয়ারলাইন্স, আমি একটা ছবি লাগিয়ে দিলাম, কিন্তু সে এয়ারলাইন্স 3 বছর বা 5 বছরও আসলো না। কিন্তু আমি কিন্তু এটা বলে মানুষের কাছ থেকে শেয়ার বেচতে পারি বা অনেক কিছু করতে পারি, এই ধরনের সুযোগ তৈরি হয়ে যায়। ফলে এইখানে আমার মনে হয় এমএলএম নীতিমালা হলে এটা বলতে হবে যে এমএলএম ব্যবসা যে করবে সে একই ব্র্যান্ড নেম দিয়ে অন্য কোনো ব্যবসা করতে পারবে না, শুধু এমএলএম এর ব্যবসাই করতে হবে। মানে এই ধরনের আরো অনেক নীতিমালা বা বিধি নিষেধের মধ্যে থাকে যাতে মানুষ কোনোভাবেই প্রতারিত না হয়ে যায়। আমাদের দেশে বিরাট অশিক্ষিত জনগোষ্ঠী আছে, তো এদেরকে তো এত আইন কানুন আপনি বোঝাতে পারবেন না। ফলে এদেরকে বাঁচানোর জন্য আপনাকে আইনটাকে এরকম করতে হবে যাতে শুরু থেকেই এই কোম্পানিগুলি কোনো প্রতারণার সুযোগ না পায়। একজন দর্শকের সঙ্গে আমরা কথা বলবো। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার বক্তব্য। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি রামপুরা থেকে বলছি, তাজুল ইসলাম। জি। আমাদের যখন ইউনিভার্সিটি 2টা আমাদের দেশে আসলো, তখন তো ফার্স্ট স্টেজে দেখা গেছে বাংলাদেশ ব্যাংক এটার যে 3টা অ্যাকাউন্টের ট্রানজাকশন হতো ওটা বন্ধ করে দিছে। তারপরে ব্যাংক আবার কেন এটা ওপেন করে দিল? এটি আপনার প্রশ্ন। থ্যাংক ইউ। এই উত্তর আমার জানা নাই, ওপেন করেছে না খুলেছে না কি হয়েছে এটা আসলে আমার জানা নাই, আমি এই উত্তর দিতে পারবো না। ফলে এটা আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছ থেকে জানতে হবে। তবে আমার কাছে একটা অন্য প্রশ্ন আছে, আমি নিজেই প্রশ্নটা আপনাকে করতে চাই। আমাদের ক্রিকেট দলের বুকের মধ্যে আমরা একটা এমএলএম কোম্পানির নাম দেখেছি কিছুদিন আগে, আমি এটা খোঁজাখুঁজি করেছি এটা কোন কোম্পানি কি, পরে জানলাম এটাও একটা এমএলএম কোম্পানি। ক্রিকেট দল যখন বুকের মধ্যে একটা এমএলএম কোম্পানির নাম লিখে ফেলে তাহলে ক্রিকেট দল কিন্তু সার্টিফাই করে দেয় যে এমএলএম কোম্পানি নিশ্চয়ই ভালো, নাহলে ক্রিকেট দল কেন বুকে লাগিয়ে ঘুরছে। ফলে এই ব্যাপারগুলো তো আমাদের সচেতন হতে হবে। আমরা আমাদের ক্রিকেট দল, আমাদের ফুটবল দল বা এরকম বড় কোনো জায়গাতে আমরা যখন কারো নাম ব্যবহার করব ভালো করে জেনে নিতে হবে যে আসলে এই কোম্পানিটা কেমন কোম্পানি। মানে আমরা একদিকে বলছি যে টাকা লেনদেনে সতর্ক থাকুন, আবার একই সঙ্গে আবার স্পন্সর হিসেবেও তাদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছি। ফলে আসলে আমাদের একটা সমন্বয় বোধ দরকার সরকারের তরফ থেকে। একজন দর্শক তিনি মেইল করেছেন, বুকের মধ্যে ক্রিকেট দলের লেখা এত বড় করে লেখা, এবং আজ পর্যন্ত কোন স্পন্সর ক্রিকেট দলের গায়ে এত বড় করে নাম লিখতে পারে নাই, কিন্তু একটা এমএলএম কোম্পানি এটা লিখে দিয়েছে। খেলোয়াড়দেরকে দেখেছি আর ওই প্রতিষ্ঠানের নাম দেখেছি। একজন দর্শক মেইল করেছেন, মুসাফির সোহাগ, তিনি লিখেছেন ট্যুরিজম বা ট্রাভেল প্যাকেজ দিয়ে কি নেটওয়ার্কিং করলে সেটা প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে পড়বে কিনা, আর এমএলএম এর নীতিমালার ব্যাপারে একটু জোর দিলে মনে হয় সবার জন্য ভালো হয়, যে কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি। মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে আসলে প্রচলিত মার্কেটিং ব্যবস্থা একটা বিকল্প মার্কেটিং, যেখানে আপনি ব্যক্তিগতভাবে কোথাও হাজির হয়ে একটা প্রোডাক্ট বিক্রি করেন। ফলে এই ব্যক্তিগতভাবে হাজির হতে হয় বলেই এই প্রোডাক্টগুলি লক্ষ লক্ষ পিস একটা লোক বিক্রি করবে এটা হয় না। আপনার যে একটা বিরাট দোকান থাকে তাহলে কিন্তু সেই দোকান থেকে প্রতিদিন হাজার হাজার পিস ক্যাপসুল বিক্রি হতে পারে, কোন একটা খাবার বিক্রি হতে পারে, কোন রুটির প্যাকেট বিক্রি হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে যদি আমি একটা রুটির প্যাকেট ধরিয়ে দিই, আপনি সারাদিনে দেখা যাবে 150 এর বেশি বেচতে পারবেন না। ফলে উনি যেটা বলছেন যে ট্যুরিজমের প্যাকেজ নিশ্চয়ই যাবে, যে প্রোডাক্টের বিপরীতে কিছু পাওয়া যায়, যেমন টাকা দিলে আমি একটা প্লেনের টিকিট পাবো, আমি একটা হোটেলে গিয়ে থাকতে পারবো,
আমি কোথাও গিয়ে খাবার পাবো, আমি একটা বাসের টিকিট পাবো, সেগুলো তো আমি পাচ্ছি, টাকার বিনিময়ে আমি কোন একটা সার্ভিস পাচ্ছি, সেটা আপনি যে কোনো ভাবেই হোক বেচতে পারবেন। এমএলএম এর সমস্যা কিন্তু আমি বারবারই বলছি প্রোডাক্ট না, এমএলএম এর সমস্যা হচ্ছে বিজনেস অপারেটিং সিস্টেমটা। এই সিস্টেমটা যদি ভালো হয়, নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তাহলে এটা দীর্ঘদিন যাবত টিকে থাকে। আর যদি এটা নিয়ন্ত্রণের মধ্যে না থাকে, তাহলে এটা কোথাও না কোথাও গিয়ে ভেঙে পড়ে। কারণ নিচের দিকে যত মানুষ বাড়তে থাকে, এটা ভেঙে পড়ার সম্ভাবনা ততই বাড়তে থাকে। নিচে যত লোক বেশি হবে, ততই পিরামিডটা ভেঙে পড়ার সম্ভাবনা বাড়তে থাকবে এবং জ্যামিতিক হারে বাড়তে থাকবে। আমরা কিন্তু প্রচুর এসএমএস ও পাচ্ছি এবং সেই এসএমএস এ বিভিন্ন রকম প্রশ্ন, বিভিন্ন রকম মন্তব্য আসছে। কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন। যেমন কেউ বলছেন এমএলএম করে ভালো আছি, আমার কোম্পানি গ্লোবাল নিউয়ে, ডেস্টিনি বেস্ট, দুর্নীতি না প্রুভ হবার আগে মিডিয়া কেন ডিরেক্ট দোষী বলছে ডেস্টিনিকে, ডেস্টিনির পক্ষে আমরা কেউ হয়তো তো কেউ কাউকে কেউ দোষী বলছেন। বলি না। আমি তো আচ্ছা, আমরা কি এখানে কাউকে দোষী আরেকজন বলেছি? বলি না। তিনি লিখেছেন, তুষার ভাই এই বিজনেস গুলা করার পারমিশনটা কে দেয়? এরকম আরো বিভিন্ন মতামত আসছে এসএমএস এ। এই বিজনেসগুলো করার পারমিশন আসলে কে দেয়? এরা ব্যবসা যারা পারমিশন দেন তারাই দেন। যেমন আমাদের রেজিস্ট্রার অফ কোম্পানিজ আছেন, তারাই তো এই অনুমতি দিয়েছেন। ট্রেড লাইসেন্স দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন বা স্থানীয় পৌরসভা, যাদের ট্রেড লাইসেন্স দেওয়ার কথা তারাই দেন। যাদের ভ্যাট টিন দেওয়ার কথা তারা দেন ভ্যাট টিন। কিন্তু জানতে হবে যে এই বিজনেসগুলি কোন নীতিমালার অধীনে পরিচালিত হবে, এটা দেখার দায়িত্ব হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়। তারা সমন্বিতভাবে, এবং যদি কোনো আইন তৈরি করতে হয় তাহলে আইন মন্ত্রণালয়ের সাথে মিলে তারা আইন তৈরি করে তারা এই ব্যবসাগুলিকে অপারেট করবেন। যেমন খুব সাধারণ ব্যাপার, ফরওয়ার্ড সেলিং কি আসলে করা যায়? যেটা আমি আপনাকে বলেছিলাম বাছুর গোয়াল, সেটা দিয়ে। এই ফরওয়ার্ড সেলিং মানে কি? ফরওয়ার্ড সেলিং মানে হচ্ছে আপনি আম গাছের সামনে দাঁড়িয়ে আছেন, মুকুল এসেছে, আপনি এটা দেখে বললেন, মনে মনে চিন্তা করলেন যে এইখানে 10,000 আম ধরবে। আপনি আম গাছের মালিকের সাথে চুক্তি করে ফেললেন যে আমি এত টাকা দিয়ে 3 মাস পরে তোমার এই গাছ আমার। এখন তো মুকুল, শুধু ঝড় বৃষ্টি হলো, মুকুল ঝরে পড়ে গেল, তাহলে কিন্তু আপনি আমও গেল, ছালাও গেল। আর ঝড় বৃষ্টি হলো না, 10,000 টাকার আম ধরার কথা ছিল, 20,000 টাকার আম ধরলো, তাহলে যে লোকের গাছ ছিল সে ঠকলো 10,000 টাকা। এটাকেই ফরওয়ার্ড সেলিং বলে। এখন আপনি ফরওয়ার্ড সেলিং এর কিন্তু পারমিশন নাই কোন বাংলাদেশে। ফরওয়ার্ড সেলিং মানে এক ধরনের হোর্ডিং, নীতিমালাও নাই। নীতিমালাও নাই। ফলে আমাকে ডেস্টিনির যিনি, আমাকে না, উনি টেলিভিশনেই বলেছেন যে ওনারা এই বিষয়ে কোর্টের একটা নির্দেশ নিয়ে এসে এই ফরওয়ার্ড সেলিং এর ব্যাপারটাকে তারা চালু করেছেন। এবং প্রশ্ন হচ্ছে যে আপনাকে কোর্টে যেতে হবে কেন? এটা তো আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরই অনুমতি দেয়া বা না দেওয়ার জায়গাটা হবে। আপনি যে কোনো বিষয়ে কোর্টে গিয়ে একটা অনুমতি নিয়ে এসে আপনি কাজ শুরু করবেন কেন? মানে ওই অবস্থা কেন? এটা আসলে হতে দেওয়া উচিত না। আমার মনে হয় এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা কি ফরওয়ার্ড সেলিং করতে পারবো কিনা, করলে কোন কোন পণ্যে পারবো, কোন কোন পণ্যে পারবো, কোন কোন পণ্যে পারবো না। এটা কিন্তু আমাদের এই স্পেকুলেটিভ ব্যাপার। আপনি ধরেন একটা, আপনি দেখবেন জাল ফেলে, বাংলাদেশে অহরহ হচ্ছে, মাছের যারা চাষ করে একটা জাল ফেলে, জাল ফেললে কিছু মাছ উঠে, গনে গনে একটা আন্দাজ করে বলে যে এই পুকুরে এত মাছ আছে, তারপরে আগেই টাকা দিয়ে এটা কিনে ফেলে। তারপরে যদি বেশি দামে কিনে ফেলে তাহলে মাছের দাম বেশি পড়ে গেল, কম পড়লে কম পড়লো, মানে এটা একটা স্পেকুলেশন। ব্যাপারটা সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওই এলাকার আমবাগান এটা অহরহ হচ্ছে। কিন্তু স্পেকুলেশনের ভালো দিক আছে, খারাপ দিকও আছে। খারাপ দিক হচ্ছে আপনি এইভাবে স্পেকুলেশন করতে থাকলে এটা তো এক ধরনের গ্যাম্বলিং। ফলে হাজার হাজার কোটি টাকার মার্কেটে আপনি যদি স্পেকুলেশন করেন, বা আপনি যদি মানুষকে হাজার হাজার প্রতিশ্রুতি দেন স্পেকুলেটিভ কথা বলে যে একটা গাছ, এই গাছের দাম হবে 10 বছর পরে 30,000 টাকা, যদি না হয় তখন তো কোম্পানি লস করবে। সেই লস কি কোম্পানি ম্যানেজ করতে পারবে? ধরে নিলাম ম্যানেজ করতে পারবে। কেন? কোম্পানি বলেছে তারা ইন্স্যুরেন্স করেছে। এত লস কি ইন্স্যুরেন্স কোম্পানি ম্যানেজ করতে পারবে? তাহলে এই জায়গাগুলোতে আমাদের দেখতে হবে যে আমরা কোথায় স্পেকুলেশন করতে দিব আর কোথায় দিব না। পুরো ব্যাপারটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা। শর্ট টার্ম স্পেকুলেশন যদি হয় তাও সেটা আসলে করা যায়। যেমন আমি কালকে মাছ দেখেছি, আজকে মাছ তুলেছি, লাভ ক্ষতি হয়ে যাচ্ছে, আমি পরের বার সতর্ক হব। কিন্তু আপনি যদি এই স্পেকুলেটিভ মার্কেট 7, 8, 10 বছর ধরে হতে দেন, এমন একটা জায়গায় দাঁড়াতে পারে স্পেকুলেটিভ মার্কেটটা যে এক জায়গায় ঠাস করে পড়ে যেতে পারে, এটার তখন এটা দেখার কেউ থাকবে না। কারণ 10 বছর আগে আপনি কিনেছিলেন বাছুর, 10 বছর পরে গরু এটা কত বড় হয়েছে এবং কত দামে বিক্রি হবে আপনি জানেন না। হ্যাঁ, এবং গরু একটা খুরা রোগ হয়ে মরে গেল, তখন আপনি কি করবেন? এইটাই হচ্ছে ঝামেলা। আমাদের প্রচুর এসএমএস, প্রচুর ইমেল এবং প্রচুর দর্শকও ফোন করছেন। একজন দর্শক লাইনে আছেন, আমরা তার সঙ্গে কথা বলি। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তুষারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন। হ্যালো, জি জি আপনি বলুন, তুষার ভাই শুনতে পাচ্ছেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি তুষার ভাই। জি ভাই বলেন। জি ভাইয়া, আপনি এই পর্যন্ত যতগুলো ব্যাখ্যা করলেন, যে প্রতারিত কোম্পানি হিসেবে যত ব্যাখ্যা দিলেন, এর মধ্যে কিন্তু সরাসরি আমরা এটাই বুঝতে পারি যে ডেস্টিনি পর্যন্ত সবগুলা মানে কার্যকলাপে প্রতারিত কার্যকলাপ করেছে। তাহলে না, আমরা না। ডিরেক্টলি কেন বলতে পারছি না যে ডেস্টিনি একটা প্রতারিত কোম্পানি? না আপনি এই কথাটা বলতে সাহস পাচ্ছেন না কেন? আমি ওইটাই বুঝতে পারছি না। না, আমরা আসলে বিষয়টা একবারও তা বলি না। নাই, আমরা একবারও আমরা বাঙালি বলি রে ভাই, আমরা বাঙালি। হ্যালো ভাই, আমরা বাঙালি। না। আপনার অসংখ্য আমি ধন্যবাদ প্রশ্নের আপনাকে। উত্তর দেই। এখানে কখনোই আমরা ডেস্টিনিকে প্রতারক বলতে পারি না, যতক্ষণ পর্যন্ত না আইন, পরীক্ষা, অডিট এবং অন্য সব জিনিসপত্র করে যদি না প্রমাণিত না হয়। আপনি একটা মানুষকে হুট করে একটা কোম্পানিকে আপনি প্রতারক বলতে পারেন না। আপনি বলতে পারেন যে তাদের কোনো কাজে অনিয়ম আছে, তারা কিছু কিছু জায়গাতে অনিয়ম করেছে, সেই অনিয়ম পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে এটা বলতে পারছি না এর কেন? মধ্যে তদন্ত চলছে, তদন্ত এগুলো শেষ চলছে, হবার তদন্ত পরে বোঝা হবে। যাবে। যদি সেই তদন্তে কেউ দোষী প্রমাণিত হতে পারে, নাও হতে পারে। আপনি প্রমাণিত হওয়ার আগে কাউকে আপনি দোষী বলা, এটা তো একদমই অন্যায় এবং এটা উচিতই না। সেটা আমাদের আলোচনা। আমরা আলোচনা করছি জেনেরিক ভিত্তিতে, এবং সেই জেনেরিক আলোচনায় ভালো এমএলএম, খারাপ এমএলএম কোম্পানি, এমএলএম থাকা উচিত কি উচিত না, সেটা নিয়ে আমরা কথা বলছি। ফলে আমরা কখনোই এরকম আমরা বলতে পারি না যে ডেস্টিনি খুবই একটা খারাপ কোম্পানি। আমরা বরং বলতে পারি যে ডেস্টিনির যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে, সেটা প্রমাণিত হবে, কারণ তদন্ত হচ্ছে। তদন্ত হচ্ছে। তুষার ভাই, আমাদের আলোচনা তো আসলে কখনোই শেষ হবার নয়, কারণ এমএলএম নিয়ে প্রচুর এসএমএস, প্রচুর ইমেল, প্রচুর ফোন আমরা পাচ্ছি। আমাদের আলোচনা আরো অনেক বিষয় রয়ে গিয়েছে। আমরা কি এই আলোচনা আগামীকালকেও টেনে নিয়ে যেতে পারি? পারি, যদি আপনি মনে করেন যে আলোচনা অনেক ইন্টারেস্টিং হয়েছে। আমরা তাহলে অন্য অবশ্যই বিষয় আমরা নিয়ে এটা আলোচনা কালকে করবো। করতে পারি, দর্শক, মানে শুধু এটা না, স্পেকুলেশন বা অন্যান্য যে বিষয়গুলো আরো আছে, বিষয় নিয়ে আমরা আলোচনা সেটা করতে কিভাবে পারবো। একটা সাধারণ লোককে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা নিয়ে আমরা আলাপ করতে আরো পারি। বিস্তারিত আলোচনা হবে। দর্শক, আমরা পুরো সপ্তাহ জুড়ে আলোচনা করব এমএলএম বিষয় নিয়ে। তবে আগামীকালও আমাদের আজকের অতিথি আব্দুল নূর তুষার, তিনিও থাকবেন। আর কালকেও আমরা এমএলএম এর নানা দিক নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে ফোন করুন, আমাদেরকে ইমেল করুন, আমাদেরকে এসএমএস করুন। কালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন।